হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর রসায়ন থেকে চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন ও আণবিক গঠনের অন্তর্গত মোট দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে বন্ধন কোণ আর দ্বিতীয়টি হচ্ছে ভেস্পার তত্ত্ব। প্রথমে বলি বন্ধন কোণ কি জিনিস। একই পরমাণুর সাথে একটা নির্দিষ্ট পরমাণুর সাথে যুক্ত দুটি সমযোজী বন্ধন, এ একটা সমযোজী বন্ধন, এ একটা সমযোজী বন্ধন, এই দুটো সমযোজী বন্ধনের মধ্যে যে কোণ তাকেই বলা হয় বন্ধন কোণ। তাহলে এখানে বন্ধন কোণের সংখ্যা একটা, এটাও হতে পারতো, এটাও হতে পারতো, এটাও হতে পারতো, ঠিক আছে। তো এই যে মিথেন অণু, এটা CH4 অর্থাৎ মিথেন অণুর গঠন, এখানে প্রত্যেকটা বন্ধন কোণের মান সমান। এই CH এই বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে একটা পরমাণুর সঙ্গে যুক্ত পাশাপাশি দুটো সমযোজী বন্ধনের মধ্যে যে কোণ, সেই কোণের মানটাকেই বলা হয় বন্ধন কোণ। তাহলে এই বন্ধন কোণের মান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে সেটা এবার জেনে নিই। প্রথম যেটা নির্ভর করে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়নের উপর। সংকরায়ন আমরা জানি sp, sp2, sp3 এরকম বিভিন্ন রকম সংকরায়ন দেখা যায়। এখানে এস কক্ষের বৈশিষ্ট্য যত বাড়তে থাকে বন্ধন কোণের মানও তত বৃদ্ধি পায়। sp3 সেখানে এস কক্ষের মান হচ্ছে 3 আর 1 4, 100% যদি টোটালটা হয় তাহলে s 25%, এখানে 2 আর 1 3, 100% হলে s এর মান 33.33%, এখানে s এর মান 50%। তাহলে বাদিক থেকে যত ডান দিকে যাওয়া হচ্ছে তত এস বৈশিষ্ট্যের মান বেড়ে যাচ্ছে, আর এস বৈশিষ্ট্যের মান যত বেড়ে যাবে বন্ধন কোণের মানও তত বেড়ে যাবে। সাধারণত sp3 এরকম সংকরায়ন কক্ষযুক্ত বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট হয়। sp2 হয়ে গেলে বন্ধন কোণের মান আর একটু বেড়ে গিয়ে 120 ডিগ্রি হয়। sp হয়ে গেলে বন্ধন কোণের মান আরো বেড়ে গিয়ে 180 ডিগ্রি হয়। নেক্সট, বন্ধন কোণের মান যে বিষয়টার উপরে নির্ভর করে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যত বেড়ে যাবে বন্ধন কোণ মান তত কমে যাবে। মনে করি AB3 একটা যৌগের উদাহরণ, যেখানে এটা কেন্দ্রে আছে, তাহলে এটাকে বলবো কেন্দ্রীয় পরমাণু, এর সাথে 3টে বি যুক্ত আছে। এই এ পরমাণুতে এই দুটো ইলেকট্রন দেখা যাচ্ছে অতিরিক্ত রয়েছে, এক জোড়া ইলেকট্রন অতিরিক্ত, এটাকে বলা হবে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন। এই ছবিটাতে দেখাচ্ছে কেন্দ্রীয় পরমাণু এ, তার সাথে দুটি বি আছে আর 2 জোড়া ইলেকট্রন আছে, তাহলে এখানে হচ্ছে এক জোড়া ইলেকট্রন আর এখানটায় হচ্ছে 2 জোড়া ইলেকট্রন। তো এই এক জোড়া ইলেকট্রনের পরিবর্তে 2 জোড়া, এরকম ভাবে কখনো যদি 3 জোড়া, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যত বাড়তে থাকবে তত বন্ধন কোণের মান কমে যাবে। কিভাবে কমবে? এই ইলেকট্রন জোড়ের সাথে এই বন্ধন জোড়েও তো ইলেকট্রন আছে, এই 2 রকম ইলেকট্রন জোড়ের মধ্যে পরস্পর বিকর্ষণ হয়, তাহলে এইটা এটাকে এইদিকে ঠেলে দিচ্ছে, তার মানে পরস্পর বিকর্ষণ করে দূরে চলে যেতে চাইছে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা যেমন ওদিকে চলে যাবে, বন্ধন জোড়টা তেমন এইদিকে নেমে আসবে নিচের দিকে, তাতে করে এই যে বন্ধন কোণটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এরকম যদি 2 জোড়া ইলেকট্রন থাকে তাহলে বিকর্ষণটা আরো বেশি হবে, দুদিক থেকে বিকর্ষণ হবে, এই বন্ধন কোণের মানটা কিন্তু আরো কমে যাবে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যদি ABX টাইপের কোনো অণু হয়, তার কেন্দ্রীয় পরমাণু মনে করলাম এখানে A, এটা B, এটা B, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুর নাম A আর প্রান্তীয় পরমাণুগুলো হচ্ছে B। এখন এই কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে, আকার যত ছোট হবে, বন্ধন কোণের মান তত বড় হবে। আর এই কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত যে প্রান্তীয় পরমাণুগুলো রয়েছে, প্রান্তীয় পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতা যত কম হবে, আকার যত বড় হবে, মানে উল্টো, এটার সময় তড়িৎ ঋণাত্মকতা বেশি, আকার ছোট হতে হবে, আর এগুলোর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কম, আকার বড় হতে হবে। এই দুটো কন্ডিশন যদি মানে, প্রথম কন্ডিশন হলেও বন্ধন কোণের মান বেশি হবে, দ্বিতীয় কন্ডিশনটা মানলেও বন্ধন কোণের মান বেশি হবে। আর লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত বন্ধনের বহুকতা। কেন্দ্রীয় যে পরমাণু আছে তার সাথে যদি কখনো দ্বিবন্ধন যুক্ত একটি বন্ধন থাকে, বা কেন্দ্রীয় পরমাণুর সাথে 3 বন্ধন যুক্ত কোনো বন্ধন থাকে, এই যে বহুকতা যত বাড়বে বন্ধন কোণের মানও তত বাড়তে থাকবে।
এই যে বন্ধন কোণের টোটাল বিষয়টা বা অণুর আকার কেমন হবে এই সমস্ত কিছু জানার জন্য আমাদের যে জিনিসটা সাহায্য নিতে হয় সেটা হচ্ছে ভেসপার তত্ত্ব। এবার তাহলে আসি ভেসপার তত্ত্বটা কি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, VSEPR, ভেসপার থিওরি। তার মানে ভ্যালেন্স শেল মানে যোজ্যতা কক্ষের ইলেকট্রন পেয়ার রিপালশন, ইলেকট্রন জোড়ের বিকর্ষণ তত্ত্ব। যোজ্যতা কক্ষে থাকা ইলেকট্রন জোড়েদের ভিতরে যে বিকর্ষণ হয় সেই সম্পর্কিত যে তত্ত্বটা তাকেই বলা হয় ভেসপার তত্ত্ব। ভেসপার তত্ত্বের সাহায্যে আমরা অণুর আকৃতি, অণুর গঠন, বন্ধন কোণ এই সমস্ত বিষয় সম্পর্কে একদম সঠিক ধারণা পেয়ে যাব। এই টোটাল ভেসপার তত্ত্বটাতে মোট 5টি সূত্র আছে। প্রত্যেকটা সূত্র আমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে এবং এক একটা সূত্রকে বেস করে অনেকগুলো যৌগের অণুর গঠন সম্পর্কে আমরা জানতে পারবো। তো প্রথম যে সূত্রটার কথা আমরা জানবো সেটা হচ্ছে সমযোজী যৌগের অণুর আকৃতি যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন জোড়ের সংখ্যার উপরে নির্ভর করে। তার মানে কোনো একটা পরমাণুর, কোনো একটা অণুর, এটা যদি আমার AB2 এরকম একটা অণু হয়, এর যে কেন্দ্রীয় পরমাণু সেটাকে লক্ষ্য করতে হবে। সেই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন জোড় আছে সেটাকে দেখতে হবে। সেই সংখ্যাটার উপরেই নির্ভর করবে এই টোটাল অণুটার আকৃতি। এই যে বলছি মোট ইলেকট্রন জোড় মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন জোড় দু রকমের হয়। একটা হতে পারে বন্ধন ইলেকট্রন জোড় আর একটা হতে পারে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। যেমন আমি যদি NH3 অণুর কথা বলি, নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে। আমরা জানি নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, মানে ইলেকট্রন বিন্যাস 2,5। তার মানে যোজ্যতা কক্ষে নাইট্রোজেনের 5টা ইলেকট্রন থাকে, এর মধ্যে 3টে ইলেকট্রন এই 3টে বন্ধন গঠনে ব্যবহৃত হয়েছে। আরও একটা পড়ে আছে, সেটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন। তাহলে এখানে কত জোড়া ইলেকট্রন আছে যদি বিচার করি, এই নাইট্রোজেন আর এই হাইড্রোজেন মিলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। 3 জোড়া আছে বন্ধন ইলেকট্রন আর 1 জোড়া আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে বন্ধন ইলেকট্রন জোড় 3টে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 4টে। তার মানে অ্যামোনিয়া অণুতে মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা হচ্ছে 4টে, 3 বন্ধন জোড়, 1 নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এই যে টোটাল ইলেকট্রন জোড়কে তাকে আমরা স্টেরিক সংখ্যা দিয়েও বলতে পারি, যে মোট ইলেকট্রন জোড় না বলে মোট স্টেরিক সংখ্যা দিয়েও বলবো। তাহলে স্টেরিক সংখ্যা কি? স্টেরিক সংখ্যা হচ্ছে যোজ্যতা কক্ষের বন্ধন ইলেকট্রন জোড় আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের যে সমষ্টি তাকেই বলা হয় স্টেরিক সংখ্যা। এখন সূত্র অনুযায়ী এই যে ইলেকট্রন জোড়গুলোর কথা বলছি, নিঃসঙ্গ জোড় বা বন্ধন জোড়, এই ইলেকট্রন জোড়গুলো পরস্পরের মধ্যে বিকর্ষণ করে পরস্পর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, বা কখনো এই দুটোর ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ হয়ে বন্ধনটা এই দিকে চেপে আসে। মোট কথা ইলেকট্রন জোড় যদি থাকে তাদের মধ্যে বিকর্ষণ হবে, বিকর্ষণ হয়ে তারা পরস্পর থেকে দূরে সরে যাবে। দূরে সরে যাওয়ার জন্য নর্মালি যে আকৃতি হওয়ার কথা ছিল সেই আকৃতিটা কিন্তু আর থাকে না, তার একটা বিশেষ জ্যামিতিক আকার পেয়ে যাবে। কিরকম জ্যামিতিক আকার হয় পরে জানাবো। তো কেন এরা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে? আসল উদ্দেশ্য হলো বিকর্ষণ কমানোর জন্য। দুটো ইলেকট্রন জোড় এইভাবে থাকলে তাদের মধ্যে যে বিকর্ষণ, তারা যদি পরস্পর থেকে এরকম ভাবে দূরে সরে যায় বা এরকম ভাবে দূরে সরে যায়, যত এরকম পরস্পর থেকে দূরে সরে যাবে বন্ধন কোণ যত বাড়তে থাকবে তত বিকর্ষণ কিন্তু কমতে থাকবে। ঠিক আছে? তাহলে এই যে কথাটা বললাম এটা হচ্ছে ইলেকট্রন জোড়ের কথা। এবার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যেটা থাকে তার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। এখানে কি হবে? সিগমা বন্ধনের ইলেকট্রন জোড় অণুর জ্যামিতিক গঠন নির্ধারণে সাহায্য করে। মানে যেখানে আমরা এই যে বন্ধনগুলো দেখতে পাচ্ছি, এই সিঙ্গেল যে বন্ধনগুলো, এগুলোকে বলা হয় সিগমা বন্ধন। আর যদি কোথাও ডাবল বন্ধন আসে তার মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। তো অণুর আকৃতিটা কি হবে সেটা নির্ধারণ করতে শুধুমাত্র এই সিগমা বন্ধনরাই কাজে লাগে। পাই বন্ধনের অণুর আকৃতি গঠনে কোনো ভূমিকা নেই। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ভূমিকা আছে, পাই বন্ধনের কোনো ভূমিকাই নেই, শুধু ভূমিকা হচ্ছে সিগমা বন্ধনে।
সিগমা বন্ধন অনুযায়ী কার জ্যামিতিক আকৃতি কেমন হবে সেটা আমরা বুঝতে পারবো। সেখানে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিত থাকে তাহলে জ্যামিতিক আকৃতিটা যা হওয়ার কথা ছিল তার থেকে একটু পরিবর্তিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই গঠনটার কথা বলি, এখানে কত জোড়া ইলেকট্রন আছে? 4 জোড়া। কেমন ইলেকট্রন? 4টেই বন্ধন ইলেকট্রন জোড়া। এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। 4টেই হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড়া আর 4টেই সিগমা বন্ধন। যদি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে বিচার করি, এখানে ইলেকট্রন জোড় বন্ধন আছে 4টে, তার মধ্যে আছে 2টো আছে সিগমা বন্ধন জোড় আর 2টো আছে পাই বন্ধন জোড়। নিচেরটা সিগমা উপরেরটা পাই, এখানেও নিচেরটা সিগমা উপরেরটা পাই। এই ছবিটার ক্ষেত্রে 2টো আছে ইলেকট্রন বন্ধন জোড় আর 2টো আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এই ছবিটার ক্ষেত্রে 3টে আছে বন্ধন জোড়, একটা আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে ভেসপাত তত্ত্বের মূল প্রথম সূত্রটাই কি দাঁড়ালো? যে সমযোজী যৌগের অণুর আকৃতি নির্ভর করবে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যার উপরে। এই মোট ইলেকট্রন সংখ্যা যত বাড়তে থাকবে, মানে ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর যত বাড়তে থাকবে ইলেকট্রন জোড়ের সংখ্যা, তত তাদের মধ্যে বিকর্ষণ হবে। বিকর্ষণ হয়ে তারা পরস্পর থেকে দূরে সরে যেতে চাইবে, আর দূরে সরে যেতে যাওয়ার জন্য তাদের জ্যামিতিক আকারেরও পরিবর্তন হবে। তাহলে এটাই হচ্ছে ভেসপাত তত্ত্বের প্রথম সূত্রটা। এবার দেখে নেব কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকলে সেই অণুর আকৃতিটা কেমন হবে এবং সেখানের বন্ধন কোণগুলোর প্রকৃতি কেমন হবে। এটা মনে রাখার একটা সুন্দর নিয়ম আছে। বন্ধন জোড়, সব সিগমা বন্ধনের কথা ভাববো, পাই বন্ধন নয়। তো সেই সিগমা বন্ধন জোড়ের সংখ্যা যদি 2, 3, 4, 5, 6, 7 এভাবে পরিবর্তিত হয়, তাহলে অণুর আকৃতিটা কিরকম পরিবর্তন হবে? প্রথমটা হবে এল দিয়ে, তারপরে 3টে হবে টি দিয়ে, তারপরেরটা হবে ও দিয়ে, লাস্টেরটা হবে পি দিয়ে। কি পি দিয়ে বলি? সিগমা বন্ধন জোড় যদি 2টো হয় তার আকৃতি হবে লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে রৈখিক, সরল রেখার মতো আকৃতিটা, এরম টাইপের আকৃতি হবে। তারপরে 3টে আছে টি দিয়ে কি হবে? সিগমা বন্ধনের সংখ্যা যদি 3টে হয় সেক্ষেত্রে তার আকৃতি হবে ট্রাইগোনাল প্লানার। ট্রাইগোনাল প্লানার মানে ত্রিকোণীয় সমতলীয়, বাংলায় ত্রিকোণীয় সমতলীয়। ত্রিকোণীয় সমতলীয় বলতে অ্যাকচুয়ালি একটা ত্রিভুজ আকৃতি। এই আকৃতিগুলো পরে আমি বড় বড় করে এঁকে দেখাচ্ছি, এখানে ধরবে না সেভাবে। যদি 4টে সিগমা ইলেকট্রন থাকে তার নাম হবে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানে চতুস্তলকীয়। চতুস্তলকীয়। যদি 5টা ইলেকট্রন থাকে তার নাম হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল তার মানে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ছবিগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, আমি একটু পরেই বলে দেব। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। যদি সিগমা ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন জোড়ের সংখ্যা 6টা হয় তখন তার নাম হবে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল মানে অষ্টতলকীয়। অষ্টতলকীয়। আর সিগমা বন্ধন জোড়ের সংখ্যা যদি 7টা হয় তখন তার নাম হবে পেন্টাগোনাল। পেন্টাগোনাল বাইপিরামিডাল। পেন্টাগোনাল বাইপিরামিডাল তার মানে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে যদি আমরা লক্ষ্য করি, প্রথমটার নাম হলো এল দিয়ে, পরের 3টে টি, তারপরে ওপি। এল ট্রিপল টি ওপি। লিনিয়ার, ট্রাইগোনাল প্লানার, টেট্রাহেড্রাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, অক্টাহেড্রাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল। রৈখিক, ত্রিকোণীয় সমতলীয়, চতুস্তলকীয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, অষ্টতলকীয়, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এবার কোথাও যদি সিগমার সংখ্যা 2 থাকে, মানে অণুটা রৈখিক হয়, সেক্ষেত্রে বন্ধন কোণের মান 180 ডিগ্রি হবে। অণুটা যদি ত্রিকোণীয় সমতলীয় হয়, মানে সেটা আর কি একটা ত্রিভুজের মতন হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান হবে 120 ডিগ্রি করে। অণুটা যদি চতুস্তলকীয় হয়,
তাহলে সেক্ষেত্রে বন্ধন কোণের মান হবে সব 109 ডিগ্রি 28 মিনিট করে। অণুটা যদি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হয়, পরে ছবি আঁকাচ্ছি, সেই অনুযায়ী 3 রকম কোণ হবে। একটা হবে 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি। 3 ধরনের কোণই ছবিটার মধ্যে দেখা যাবে। অণুটা যদি অষ্টতলকীয় হয়, প্রত্যেকটা কোণের মান হবে 90 ডিগ্রি। অণুটা যদি পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় হয়, 3 রকমের কোণ দেখা যাবে, 72 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল লিস্ট। এই লিস্ট মুখস্থ করব না, মনে রাখার চেষ্টা করব। দুটো হলে রৈখিক 180 ডিগ্রি, 3টে হলে ত্রিকোণীয় সমতলীয় 120 ডিগ্রি, 4টে হলে চতুস্তলকীয় 109 ডিগ্রি 28 মিনিট, সিগমা বন্ধন জোড় 5টা হলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 6টা হলে অষ্টতলকীয় 90 ডিগ্রি, আর 7টা হলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় 72 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা গেল প্রথম সূত্র। এবার যদি আমরা দ্বিতীয় সূত্রে যাই, তাহলে দ্বিতীয় সূত্রটা নির্ভর করছে ইলেকট্রন জোড়ের উপর। ইলেকট্রন জোড় 2 রকমের হয়, একটু আগে বলেছি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর বন্ধন ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে আমরা এলপি লোন পেয়ার, বন্ধন ইলেকট্রন জোড়কে বিপি বন্ড পেয়ার এইভাবে লিখব। পাশাপাশি যদি লোন পেয়ার থাকে, তাদের আকর্ষণ বল লোন পেয়ার বন্ড পেয়ারের থেকে বেশি হয়, তাদের আকর্ষণ বল বন্ড পেয়ারের থেকে বেশি। এই হলো ব্যাপারটা। মানে কোনো একটা গঠনে যদি পাশাপাশি দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দেখা যায়, সেক্ষেত্রে বিকর্ষণ বল সব থেকে বেশি। আবার একটা গঠনে দেখা গেল একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, একটা বন্ধন ইলেকট্রন জোড় আছে, সেখানে বিকর্ষণটা তুলনামূলক একটু কম। আর যেখানে শুধুই বন্ধন জোড় আছে, সেখানে বিকর্ষণটা আরো কম। ঠিক আছে? যেমন আমরা যদি H2O অণুটা আঁকি, এখানে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এই দুটোর ভিতরে বিকর্ষণ কিন্তু সবার থেকে বেশি। এমন যদি আমরা একটা অণু আঁকি যেখানে আছে অ্যামোনিয়া, এখানে এই যে 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, 1 জোড়া বন্ধন, এই বিকর্ষণটা তুলনামূলক কম। সেখানে যদি আমরা মিথেন আঁকি, মিথেনের সবকটাই হচ্ছে বন্ধন পেয়ার, বন্ড পেয়ার, এদের বিকর্ষণ আরো কম। এবার প্রশ্ন হলো লোন পেয়ারগুলোর বিকর্ষণ এত বেশি কেন? কারণ যে কোনো একটা বন্ধনের কথা যদি আমরা বিচার করি, ধরো এখানে নাইট্রোজেনের বন্ধন ইলেকট্রনের কথা বিচার করছি। নাইট্রোজেনের যে ইলেকট্রনটা, সেটা হাইড্রোজেনের ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করেছে, মানে কিছুটা হলেও এদিকে সরে এসছে। কিন্তু এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা পড়ে আছে, সে তো আর কোনো দিকে সরছে না, সে পুরো নাইট্রোজেনের কাছাকাছি আছে। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কেন্দ্রীয় পরমাণুর বেশি নিকটবর্তী থাকে, আর বেশি নিকটবর্তী থাকার জন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড়েদের মধ্যে বিকর্ষণ অনেক বেশি হয়। এই যে বিকর্ষণ, এই বিকর্ষণের সাথে বন্ধন কোণের বিপরীত সমানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে বন্ধন কোণ যদি বেশি হয়, বিকর্ষণ কম হবে, বন্ধন কোণ যদি কম হয়, বিকর্ষণ বেশি হবে। আমরা যদি দুটো বন্ধন কোণের মধ্যে 60 ডিগ্রি কোণ দেখতে পাই, তাদের বিকর্ষণ কিন্তু সব থেকে বেশি। কিন্তু যদি 180 ডিগ্রি কোণ দেখতে পাই, তাদের বিকর্ষণ বুঝতে হবে সব থেকে কম। তাহলে 60, 120, 180 যত বন্ধন কোণের মান বাড়তে থাকছে, বিকর্ষণের মান আস্তে আস্তে তত কমতে থাকবে। তার মানে হিসাব করলে মিথেনের যে গঠনটা একটু আগে বললাম, এটাকে বলা হয় চতুস্তলকীয় গঠন। এখানে এই ক্ষেত্রে সব বন্ধন কোণগুলোর মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। এখানে সবকটা বন্ড পেয়ার। অ্যামোনিয়ার ক্ষেত্রে যেহেতু একটা লোন পেয়ার আছে, বাকিগুলো বন্ড পেয়ার, তাহলে একটা লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ তুলনামূলকভাবে বেশি, তার মানে বন্ধন কোণটা কমে যাবে 107.3 ডিগ্রি। আর জলের ক্ষেত্রে যেহেতু 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সেই জন্য বিকর্ষণটা আর একটুখানি বেশি হবে। লোন পেয়ার বিকর্ষণ, সেই বিকর্ষণ বলের জন্য এটা হবে 104.5 ডিগ্রি। তার মানে বন্ড পেয়ারের সাথে যত লোন পেয়ারের সংখ্যা বাড়তে থাকবে, বিকর্ষণও বাড়তে থাকবে। বিকর্ষণ বাড়তে থাকার জন্য এই যে বন্ধন কোণটার মান আস্তে আস্তে কমতে থাকবে। এবার দেখে নেব ভেসপার তত্ত্বের 3 নম্বর সূত্রে। সেখানে বলা আছে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অন্যান্য যে প্রান্তীয় পরমাণুগুলো থাকে, তাদের তড়িৎ ঋণাত্মকতাকে দেখতে হবে, আর কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতাকে দেখতে হবে। এই পার্থক্য যেখানে যত বেশি হবে, সেই অনুযায়ী নির্ভর করবে পরমাণুর আকার। যদি কিনা কেন্দ্রীয় পরমাণুর থেকে যে প্রান্তীয় পরমাণুর কথা বলছি, তাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। লক্ষ্য করো,
এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন, নিশ্চয়ই নাইট্রোজেন অধিক তড়িৎ ঋণাত্মক হাইড্রোজেনের তুলনায়, মানে এখানে প্রান্তীয় থেকে কেন্দ্রীয় পরমাণু অধিক তড়িৎ ঋণাত্মক। আর এখানে নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে নিশ্চয়ই ফ্লুরিন তো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে এখানে কেন্দ্রীয় থেকে প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন জোড়কে সে নিজের দিকে টেনে নেয়। এইখানের ইলেকট্রন জোড় সব নাইট্রোজেনের কাছের দিকে সরে থাকবে, আর এইখানের ইলেকট্রন জোড় সব ফ্লুরিনের কাছাকাছি সরে যাবে। এখন দুটো ইলেকট্রন জোড় যদি পাশাপাশি চলে আসে, তাদের মধ্যে বিকর্ষণ কিন্তু তুলনামূলক বেশি হবে, আর ইলেকট্রন জোড়গুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তাই তো? তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল তুলনামূলকভাবে কম হবে। বিকর্ষণ বল যত বেশি হবে, বন্ধন কোণের মান তত বেশি হবে। বিকর্ষণ বল যত কম হবে, বন্ধন কোণের মান তত কম হবে। তাহলে এরা নর্মালি এদের যা কোণ হওয়ার ছিল এই ইলেকট্রন পেয়ার থাকার জন্য তার থেকে কম তো হয়েছে, কিন্তু দুটো ছবি তো একই রকম দেখতে, দুটোতেই একটা করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে আর তিনটে করে বন্ধন জোড় আছে। তাহলে প্রশ্ন, অ্যামোনিয়ার NH বন্ধন কোণের মান 107.3 ডিগ্রি হলেও NF3-র FNF বন্ধন কোণের মান অনেক কম, 102 ডিগ্রি 29 মিনিট। কেন? তার কারণ হলো অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনটা অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় ইলেকট্রন জোড়গুলো সব নাইট্রোজেনের কাছে চলে আসে। ইলেকট্রন জোড় বিকর্ষণ হয়, বিকর্ষণ হয়ে বন্ধন কোণের মান তুলনামূলকভাবে বেশি হয়। কিন্তু NF3-র ক্ষেত্রে প্রান্তীয় পরমাণু ফ্লুরিন অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় ইলেকট্রন জোড়গুলো প্রান্তের দিকে সরে যায়, তাদের মধ্যে দূরত্ব তুলনামূলক বেড়ে যায়। তাহলে বেশি দূরত্ব হয়ে গেলে বিকর্ষণ তুলনামূলক কম অনুভব করে, আর কম অনুভব করে বলে বন্ধন কোণের মান তুলনামূলকভাবে কমই থাকে। যদি বিকর্ষণ বেশি অনুভব করত, বন্ধন কোণের মানও বেড়ে যেত। ঠিক একই নিয়মে H2O আর F2O, এই H2O অণুর ক্ষেত্রে HOH এখানে দু জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এর ক্ষেত্রেও তাই। কিন্তু FOF এখানেও দু জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তাহলে হিসেব মতো দুটোর কোণ মান একই হওয়ার উচিত ছিল, কিন্তু দেখা গেছে এই কোণটার মান 104 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এই কোণটার মান আরও কমে গেছে মানে 102 ডিগ্রি। তাহলে এখানে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রনগুলো অক্সিজেনের কাছাকাছি সরে আসে, বিকর্ষণ বেশি। এখানে ফ্লুরিনগুলো বেশি তড়িৎ ঋণাত্মক, ফ্লুরিনগুলো বেশি করে ইলেকট্রনকে টেনে নিয়ে একটু দূরে দূরে থাকায় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ তুলনামূলকভাবে কম অনুভূত হয়, তাই জন্য এই কোণটার মান তুলনামূলকভাবে কম। এবার আসছি 4 নম্বর সূত্রে। 4 নম্বর সূত্রে বলা আছে বহু বন্ধন এক বন্ধনের তুলনায় অধিক বিকর্ষণ ঘটায়। তাহলে কোথাও যদি ডাবল বন্ড থাকে, তার বিকর্ষণ একটা সিঙ্গেল বন্ডের সাথে তুলনামূলকভাবে বেশি হবে। মানে বহু বন্ধন বিকর্ষণ, তার থেকে বহু বন্ধন এক বন্ধন বিকর্ষণ, তার থেকে এক বন্ধন বিকর্ষণ আস্তে আস্তে কমতে থাকে। পাশাপাশি দুটো ডাবল বন্ড থাকলে তাদের বিকর্ষণ বেশি, পাশাপাশি একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড থাকলে তাদের বিকর্ষণ একটু কম, আর পাশাপাশি দুটোই সিঙ্গেল বন্ড থাকলে তাদের বিকর্ষণ আরো কম। লাস্ট যে সূত্রটা বলা আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে যদি ফাঁকা কক্ষক উপস্থিত থাকে, সেক্ষেত্রে এই ফাঁকা কক্ষক আর যে অলরেডি বন্ড পেয়ার লোন পেয়ারগুলো ছিল সেই বিকর্ষণ বেড়ে যাবে, বেড়ে গিয়ে বন্ধন কোণের মানও বেড়ে যাবে। দেখে নিই সেটা কিভাবে হবে। মনে করো অ্যামোনিয়া আর ফসফিন দুটি অণু, NH3PH3, একই রকম ব্যাপার স্যাপার দেখতে। তাহলে নাইট্রোজেনের 3টে আছে বন্ড পেয়ার, তার সাথে একটা লোন পেয়ার। ফসফরাসেরও আছে 3টে বন্ড পেয়ার, তার সাথে একটা লোন পেয়ার। কিন্তু দেখা গেছে এখানে HNH বন্ধন কোণের মান 107.3 ডিগ্রি হলেও এখানে HPH বন্ধন কোণের মান অনেক কম, 94 ডিগ্রি। এর কারণ আমরা জানি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 7 1s2 2s2 2p3, কিন্তু ফসফরাসের 15, মানে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 আর 3p3। এবার 3p3 মানে তারপর একটা 3Dর ঘর ফাঁকা আছে ধরে নেওয়া যেতে পারে, ব্যাস। এই ফসফরাস পরমাণু যেহেতু ফাঁকা ডি ঘর আছে, একটু আগে বললাম কোনো ফাঁকা কক্ষক থাকলে সেই ফাঁকা কক্ষকের সঙ্গে লোন পেয়ার বা বন্ড পেয়ারের বিকর্ষণ বল অনেক বেড়ে যায়। বিকর্ষণ বল যত বেড়ে যাবে এরা পরস্পর থেকে, এখানে যদি একটু ভাবা হয় এইটা এখান থেকে বিকর্ষণ বেড়ে গেল মানে বন্ধনটা এইদিকে চেপে আসলো, তার মানে বন্ধন কোণের মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তাহলে এই 5টা হচ্ছে ভেসপাত তত্ত্বের মূল বিষয়বস্তু। তোমরা যদি কোথাও বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানিও, আর বুঝতে পারলে অবশ্যই লাইক করো।
ঠিক আছে, টেক কেয়ার এভরিওয়ান।